রোমাঞ্চকর বাংলা ভৌতিক গল্প বারবার শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আজ আপনি শুনবেন প্রীতিলতা রায়চৌধুরী বিরচিত কাহিনী ডাহুক ঝিলের ঝোড়ো রাত। এই অজপাড়া গায়ের পথে বটুকেশ্বর দত্তের পদার্পণ হয়তো কখনোই ঘটত না, যদি না এবছর পাটের ফলন এমন আশাতীত ভালো হতো। আসলে দেশ জুড়ে তখন এক দীর্ঘশ্বাস ফেলার মতো খরা। আকাশ মুখ ভার করে থাকত বটে, কিন্তু বৃষ্টি এক ফোঁটাও পড়ত না। মাঠের পর মাঠ কেবল ফেটে চৌচির, আর তাতে পাট গাছের প্রাণ ওষ্ঠাগত, শুকনো কাঠির মতো পুড়ে কালো। এমন এক রুক্ষ সময়ে বটুককে আসতে হলো এই গ্রামে। তার পুরো নাম বটুকেশ্বর দত্ত। পিতার পৈতৃক ধান, পাট, সর্ষে, তিলের আড়তদারি এখন তারই কাঁধে। ব্যবসাটা হলো ফসল কিনে মজুত রাখা, সময় সুযোগ বুঝে দাম বাড়লে তা বেচে ভালো মুনাফা কামানো। এই মফস্বলে এককালে মদনগঞ্জের সিদ্ধেশ্বর বাবুর নাম এই ব্যবসায় সবার উপরে ছিল। আজ তিনি নেই। তার মৃত্যুর পর আড়তের হাল ধরেছে তার একমাত্র পুত্র বটুকেশ্বর দত্ত। বয়স ৩০-এর কোঠায়, এখনো বিবাহ করেননি, তবে পাত্রী দেখা চলছে বইকি। কিন্তু এই বাঁধা ধরা সাংসারিক জীবনের বাইরে হঠাৎ হঠাৎ নিরুদ্দেশে যাত্রায় বেরিয়ে পড়া তার এক পুরনো নেশা। তবে এবার আর নিছক ঘুরে বেড়ানো নয়, বটুক এসেছে পাটের সন্ধানে। যখন চারিদিকে খরার হাহাকার, রেডিওতে তখন খবর শোনাচ্ছিল দক্ষিণবঙ্গের এই ডাহুক ঝিলের অঞ্চলটিতে নাকি এবছর বৃষ্টির কোনো খামতি নেই। ভারী বর্ষণে জমি ভিজে একাকার, আর সেই কারণেই নাকি এই অঞ্চলে পাটের ফলন হয়েছে বাম্পার। সেই আশাতেই কটা দিনের জন্য বটুক এসেছে এই ডাহুক ঝিল গ্রামে। যদি সুলভে ভালো পাটের জোগাড় হয়ে যায়, তবে দেশের বাড়িতে ম্যানেজার হরিহরকে একখানা চিঠি করে দেবে, সেই মতো গরুর গাড়ি ব্যবস্থা করা হবে। এমন এক রাশ ভাবনা গুছিয়েই বেরিয়ে পড়েছিল বটুক। একটি ঘোড়ার গাড়িতে করে যখন সে ডাহুক ঝিল গ্রামের পথে প্রবেশ করছিল, তখন পশ্চিম দিগন্তে সূর্য ঢলে পড়েছে, সন্ধ্যা হয় হয়। গ্রামে ঢোকার মুখেই বটুক দেখেছে পথের দুধারে নিচু জলা জমিগুলো জলে ভরে আছে। বর্ষাকালে গ্রাম বাংলা যেমনটা হয়, কাঁচা মাটির পথ পিচ্ছিল, দুপাশে সবুজ ধান ক্ষেত জলে ডুবে অর্ধ নিমজ্জিত। ছোট ছোট ডোবা আর পুকুরগুলো কানায় কানায় ভরা। থই থই জলের উপরে শালুক আর পানার দল, আর বাতাসে ভেজা মাটির সোঁদা গন্ধ। এমনই এক নিঃস্বর্গ দেখতে দেখতে সে এগিয়ে আসছিল, কিন্তু হঠাৎই ঘোড়ার গাড়ির চাকা থেমে গেল। প্রবল বর্ষণে গ্রামে ঢোকার মুখেই রাস্তায় ধস নেমেছে। মাটির ঢিবি আর কাদা জলে পথ এমনই দুর্গম হয়ে উঠেছে যে ঘোড়ার গাড়ি আর 1 ইঞ্চিও এগোতে পারবে না। গোমস্তাকে পয়সা মিটিয়ে দিয়ে বটুক নেমে পড়ল। হাঁটু পর্যন্ত কাদায় ডুবে থাকা মাটির পথ ধরে সাবধানে এগোতে লাগল সে। বেশ কিছু দূর এগোতেই এক লণ্ঠনের টিমটিমে আলো চোখে পড়ল। পথের ধারেই একটি ছোট্ট চায়ের দোকান, আর তার সামনে হ্যারিকেন বাতিটা ক্ষীণভাবে জ্বলছে। সেই আলো লক্ষ্য করেই বটুক পা বাড়াল, যেন এক অজানা আশ্রয় তার অপেক্ষায়। দোকানদার চোখ তুলে তাকায়, জিজ্ঞেস করে, কোত্থেকে আসছেন বাবু? বটুক হাঁপ ছেড়ে বলে, হ্যাঁ, অনেক দূর থেকে। 1 কাপ চা দেবেন? মাটির ভাঁড়ে গরম গরম চায় গিয়ে দিলেন দোকানের বৃদ্ধ লোকটি। ধুমায়িত চায়ের উষ্ণতা হাতের তালুতে নিয়ে বটুক পরম তৃপ্তিতে চুমুক দিতেই ক্লান্তি যেন কিছুটা দূর হল। সে চায়ের ভাঁড় নামিয়ে মৃদু হেসে জিজ্ঞাসা করল, দাদা, এবছর পাটের ফলন কেমন হয়েছে এই অঞ্চলে? শুনেছি বৃষ্টি ভালো হয়েছে, তাই পাটও নাকি ভালো হয়েছে। হ্যাঁ, আসলে আমি এসব ফসলেরই কারবার করি, তাই ভাবলাম একবার দেখে যাই, যদি কিছু জোগাড় হয়। বটুকের সরল প্রশ্নে চাওয়ালা মাথা নাড়লেন, এক মুখ হাসি নিয়ে বললেন,
আগে বাবু ঠিকই শুনেছেন। এই দক্ষিণবঙ্গে যেখানে পুকুর শুকিয়ে মাছ মরছে সেখানে ডাহুক ঝিলে এবার জলের অভাব নেই। পাটের ফলনও হয়েছে বড্ড ভালো। গাছগুলো দেখেছেন তো কেমন বেড়েছে। তারপর একটু থেমে চাওয়ালা ফিসফিস করে বলে উঠলেন, তবে কি জানেন বাবু, ফলন ভালো হইলেও আমাদের কপালটা মন্দ। গ্রামের মাতব্বর সেই রমাকান্ত সাহা, সে এখানকার সব চাষির মাথা কিনে রেখেছে। তার থানা পুলিশের সাথে ওঠা বসা, হাত বাড়ালেই নাকি দারোগা এসে হাজির। তাই চাষিরা সাহস করে দু কথা বলতে পারে না। ওই ওনার নির্ধারিত দামে ওনার কাছেই ফসল বিক্রি করতে বাধ্য হয়। উপায় নেই আর। কেউ বাড়তি দাম চাইলে তার জমি জমার উপর নজর পড়ে যায়, সে আর রেহাই পায় না। কথাটা শুনে বটুকের মনে নিরাশার এক গাঢ় অন্ধকার যেন উঁকে দিল। তার আড়তদারি জীবনে দাদাগিরি এখানে চলবে না, সে বুঝে গেছে। যদি নিছক এখানে এসে তার কোনো কাজই না হয় তবে কি আর করবে, একটা দিন দেখেই ফিরে যাবে। কিন্তু থাকার জন্য তো একটা জায়গা চাই। এইসব কথাই ভাবছিল বটুক, আর শেষমেশ প্রশ্নটা করেই বসল, আচ্ছা দাদা, 2-1 দিনের জন্য এখানে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? দেখি যদি কোনো কাজ না হয় তাহলে ফিরে যাব। প্রত্যুত্তরে লোকটা একটু কাজুমাজু করে বলল, এই পাড়া গায়ে কেউ ভাড়াটে হিসেবে ঘর দেয় না বাবু। আর আমার নিজেরই তো এই ফুটো টিনের চালের ছোট্ট কুঁড়ে ঘর। কোনো মতে আমি আর আমার বুড়ো স্ত্রী দুটো প্রাণী মাথা গুঁজে আছি। সেখানে আপনারে নিয়ে গিয়ে অযথা কষ্ট দিতে মন চায় না। বটুক নিজের সাথে থাকা টাকা পয়সার কথা উল্লেখ করল না। আজকালকার যুগে মানুষকে বিশ্বাস করা বড়ই দায়। সে আবার জিজ্ঞাসা করল, তাহলে উপায়? পথে ঘাটে তো আর রাত কাটানো যায় না। বৃদ্ধ লোকটি একটু ইতস্তত করে বলল, আপনার থাকার মতো কোনো জায়গার আশা আমি দেখছি না বাবু, তবে একটা জায়গা আছে। কথা বলতে বলতে হঠাৎ সে থেমে গেল। বটুক উৎসুক হয়ে জিজ্ঞেস করল, কোন জায়গার কথা বলছেন বলুন তো? লোকটা চারপাশে একবার তাকিয়ে নিয়ে যেন খুব গোপন কথা বলছে এমনভাবে ফিসফিস করে বলল, আগে বাবু, সেই জায়গায় সন্ধ্যার পর কেউ যায় না। আজ থেকে প্রায় 50 বছর আগে একটা সাংঘাতিক ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল সেই জায়গায়। তারপর থেকে ওই অঞ্চলটা গ্রামের মানুষের কাছে নিষিদ্ধ সন্ধ্যার পর। কিন্তু দিনের বেলায় গেলে বাবু আপনি কিছু বুঝতে পারবেন না। একেবারে যা চকচকে রাজমহল যাকে বলে, দেখলেই মনে হবে যে কোনো রাজা বা জমিদার স্বচ্ছন্দে বাস করতে পারে সেখানে। ইচ্ছে করলেই যে কেউ সেখানে গিয়ে থাকতে পারে। কিন্তু মানুষ এতটাই ভয় পায় যে ওই বিরাট রাজপ্রাসাদের মতো বাংলো বাড়ির দরজাটা বন্ধ করার জন্য সাহস করে কেউ ওইদিকে যায় না। যে জমিদার রাজেন্দ্রনাথ রায় চৌধুরীর সম্পত্তি ছিল সে বাড়ি, তার পুরো পরিবার এখন শহরে চলে গেছে। সরকারও কোনো রকম হস্তক্ষেপ করেনি ওই বাড়িতে। বটুক কিছুটা বিস্মিত হয়ে বলল, ও আচ্ছা, এরকম বাড়িও আছে এই চত্বরে? কই আগে তো কখনো শুনিনি। লোকটা তিক্ত হেসে বলল, শুনবেন কি করি বাবু, ও বাড়ির কথা মানুষ মুখে আনতেও ভয় পায়। আসলে মুখে আনলেই নাকি অশুভ কিছু ঘটে। বটুক কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞাসা করল, কেন, কি এমন হয়? বৃদ্ধের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে সামনের টিমটিমে লণ্ঠনের দিকে তাকিয়ে ধীর স্বরে বলতে শুরু করল, সন্ধ্যের পরে সে বাড়ির চেহারা কেমন বদলে যায় বাবু। দিনের বেলায় যে দেয়ালগুলো রোদে ঝলমল করে, রাতের আঁধারে মনে হয় যেন সেগুলো জীবন্ত হয়ে ওঠে। বাতাসের সামান্যতম শব্দেও মনে হয় অনেক দূর থেকে যেন কেউ ফিসফিস করে ডাকছে।
আবার পরক্ষণেই মনে হয় যেন কান্নার আওয়াজ ভেসে আসছে। অদ্ভুত এক শিরশিরে হাওয়া বয়ে যায় ঘরের কোনায় কোনায়, যা শীতকাল না হলেও একেবারে হাড় কাঁপিয়ে তোলে। উঠোনের ঝোপঝাড়ের আড়ালে আবছা আলো আর ছায়ার খেলা চলে। মনে হয় যেন ছায়ামূর্তিরা ঘুরে বেড়াচ্ছে। একটা অদ্ভুত আঁধার, যেখানে আলো যেন পৌঁছাতে ভয় পায় বাবু। কান পাতলি মনে হবে অনেক পুরনো দিনের চাপা গঙ্গা নিঃশব্দ ভেসে আসছে। আর দরজার পুরনো কাঠের কড়ি বগড়ায় যেন অদৃশ্য হাতের নখের আঁচড় পড়ে থাকে। ও বাড়ির কাছে সন্ধির পর গেলে বুকটা কেমন ছমছম করে ওঠে বাবু। মনে হয় যেন প্রতিটি কোনায় কোনো অশরীরী কেউ শ্বাস ফেলছে, আর প্রতিটি ইট আর কাঠের ভিতর থেকে একটা চাপা পড়ে থাকা আর্তনাদ ভেসে আসে। বৃদ্ধ চাওয়ালার মুখ থেকে এমন গা ছমছমে বর্ণনা শুনে বটুকের কৌতূহল যেন ক্রমশই বেড়ে চলল। সে মনে মনে ভাবল, এ তো ছোটবেলার অ্যাডভেঞ্চার গল্পের মতো শোনাচ্ছে। কল্পনায় এ ধরনের অ্যাডভেঞ্চার যতখানি ভালো লাগে, বাস্তবে এসে এমন ভৌতিক বাড়ির কথা শুনে তার মনটা কেমন যেন আনচান করে উঠল বাড়িটাকে একবার দেখার জন্য। এই অজপাড়ায় যখন ব্যবসার কোনো কাজই হলো না, তখন নিছক এই বাড়িটাকে দেখেই তার আশাটা সার্থক হবে, এমনটাই সে মনে মনে স্থির করে ফেলল। তারপর পকেট থেকে একটা 10 টাকার নতুন নোট বের করে চাওয়ালার হাতে গুঁজে দিতে দিতে বলল, নিন, এটা রাখুন, এটা আমার তরফ থেকে উপহার। আপনি শুধু পথটা বলে দিন, আমি গিয়ে একবার দেখে আবার ফিরে চলে আসব। কপালে যা আছে দেখা যাবে, ভগবান চাইলে রাতারাতি একটা থাকার ব্যবস্থাও হয়ে যাবে ঠিকই। লোকটা প্রথমে দ্বিধায় পড়ে চুপ করে দাঁড়িয়ে রইল। বটুক তার হাতে জোর করে টাকাটা গুঁজে দিল। সে যেন ভয়ে ভয়ে চোখে চারপাশে তাকিয়ে নিল একবার, তারপর খুব নিচু স্বরেই পথের হদিশ দিতে শুরু করল। আগে বাবু, এই যে পথটা সোজা চলে গেছে, মিনিট 10 হাঁটলেই দেখবেন একটা পুরনো বট গাছ। সেই বট গাছের পাশ দিয়ে একটা সরু মেঠো পথ বেঁকে গেছে বাম দিকে। সেই পথ দিয়ে আরো কিছুটা গেলেই দেখতে পাবেন ওই বাড়িটা। ওই বাড়ির আশেপাশে কোনো বসতি নেই বাবু। যারা ছিল তারা ভয়ে সব উঠে গেছে বহুকাল আগেই। আর ও বাড়িতে রাতের বেলা গেলে নাকি মানুষ ভ্রম দেখে, কত কি অশুভ দেখা যায়। গ্রামের মানুষেরা বলে ওই বাড়ির মায়া নাকি মানুষকে রাতের আঁধারে পথ ভুলিয়ে দেয়। বটুক বৃদ্ধকে ধন্যবাদ জানালো। আলাদা করে চায়ের পয়সা মিটিয়ে দিয়ে নিজের ব্যাগপত্র নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ল। বৃদ্ধের বলা পথ অনুসরণ করে সে এগিয়ে চলল। তার সঙ্গে যে টর্চ লাইটটা ছিল সেটাই এখন এই ঘুটঘুটে রাতের একমাত্র ভরসা। তখন রাতের আকাশ ঘন কালো মেঘে ঢাকা, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আর বজ্রপাতের শব্দে কানে তালা লেগে যাচ্ছে যেন। সেই সাথে ঝোড়ো হাওয়ায় গাছপালাগুলো শোরগোল করছিল। গ্রামের কাঁচা রাস্তা কাদা মাটিতে মাখামাখি, দুপাশের ঝোপঝাড় যেন ভয়ের এক আস্তরণ তৈরি করেছে। বিদ্যুতের ক্ষণিকের আলোয় পথটা এক ঝলক আলোকিত হয়ে আবার নিশ্ছিদ্র আঁধারে ডুবে যাচ্ছে। মিনিট 10 হাঁটার পরেই বটুক পৌঁছল সেই বিশেষ জায়গায়। বিদ্যুতের ঝলকানির মাঝে এসে দেখতে পেল অন্ধকারে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা সেই বিশাল আকারের বাড়িটা। প্রথম ঝলকে মনে হলো এ যেন এক দানবাকৃতি প্রেত মূর্তি, যা শতাব্দীর পর শতাব্দী ধরে কালের বুকে দাঁড়িয়ে আছে। বিদ্যুতের তীব্র আলোয় ক্ষণিকের জন্য বাড়িটার সমস্ত ভয়াল রূপ প্রকট হয়ে উঠল। ভাঙা জানালার কাঁচ, কড়িবগড়ার ফাটল, শ্যাওলা ধরা দেয়াল আর বিশাল আকারের ফটক। প্রতিটি বাজ পড়ার সাথে সাথে বাড়িটার ছায়া যেন আরো দীর্ঘ, আরো ভয়াবহ হয়ে উঠছে। মনে হচ্ছে
যেন বাড়িটা নিজেই এক গভীর রহস্যের অতলে ডুবে আছে। চারপাশের পরিবেশটা এমন এক গা ছমছমে আবহ তৈরি করেছে যেখানে নিজের নিঃশ্বাসও যেন কানে বাজছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, এত সব ভুতুড়ে বর্ণনা এবং ভয়াবহ পরিবেশ সত্ত্বেও এইখানে আসার পর কোনো অস্বাভাবিক কিছু মনে হয়নি বটুকের কাছে। বরং তাকে অবাক করে দিয়ে হঠাৎ করেই সে কোনো মানুষের উপস্থিতি টের পেল। ওই তো দোতলার একটা ঘরে টিমটিম করে হ্যারিকেন বাতি জ্বলছে, আর জানালার পর্দায় আবছাভাবে একজন মানুষের ছায়া দেখা যাচ্ছে। সম্ভবত ঘরে কেউ আছে, রীতিমতো মানুষ থাকে। তবে কি উনি এই বাড়ির দেখভাল করেন? বৃদ্ধ তো এ ব্যাপারে কিছুই বলেনি। সে তো বলেছিল এখানে নাকি সন্ধ্যের পর কেউ থাকে না, সবাই ভয় পায়। গ্রামের মানুষের চিন্তা ভাবনা। মনে মনে ভেবে একটু হেসে নিল বটুক। তারপর টর্চ লাইটটা জ্বালিয়ে সোজা এগিয়ে গেল প্রধান ফটকের দিকে। ফটকের ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল সে। নুড়ি পাথরের পেঁচানো পথটি পেরিয়ে বাড়ির মূল দরজায় গিয়ে বটুক জোরে ঠকঠক করে আওয়াজ করল। তারপর উচ্চস্বরে জিজ্ঞাসা করল, কেউ আছেন কি বাড়িতে? ওপরের তলা থেকে দিব্যি স্পষ্ট মানুষের কণ্ঠস্বর ভেসে এলো। কে? বিশেষ দরকার আছে, একটু নিচে আসবেন দয়া করে। হ্যাঁ নিশ্চয়, একটু দাঁড়ান দাঁড়ান। কিছুক্ষণের মধ্যেই প্রাচীন কাঠের ভারী দরজাটা খুলে গেল। দরজার ওপারে দেখা গেল একজন সম্ভ্রান্ত সুদর্শন ব্যক্তি। ধুতি পাঞ্জাবি পরিহিত, পরিপাটি করে মাথার চুল আঁচড়ানো, চোখে মোটা ফ্রেমের চশমা। এক দেখাতেই বোঝা যায় ইনি আর যাই হোক গ্রামের সাধারণ মানুষ নন। লোকটি বিনম্র কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি কে মশাই? এত রাতে এই বাড়িতে? বটুক নিজের পরিচয় দিল। তারপর কুণ্ঠিত স্বরে বলল, আগে আমার নাম বটুকেশ্বর দত্ত। গ্রামের মানুষের মধ্যে এই বাড়িটি নিয়ে বোধহয় একটা ভুল ধারণা বা ভয় আছে। তা সত্ত্বেও আমি এখানে এসেছি, বলতে পারেন এক প্রকার নিরুপায় হয়ে। যদি কিছু মনে না করেন তাহলে রাতটা কাটানোর জন্য একটা ঘর ভাড়া পাওয়া যাবে। লোকটা বটুকের কথা শুনে মৃদু হাসল। সেই হাসিটা উপহাসের নয়, বরং এক ধরনের করুণার। সে বলল, গ্রামের মানুষও বটে, বলিহারি। অযথা মানুষকে ভয় দেখায় এই বাড়িটা নিয়ে। ওদের আর কাজ কি? আপনি আসুন আসুন, ভেতরে আসুন, বসে কথা বলা যাক। ভদ্রলোক দরজা থেকে সরে গিয়ে বটুককে পথ করে দিলেন। তবে হ্যাঁ, ভাড়ার কথা বলবেন না। আমি এ বাড়ির মালিক নই। অগত্যা ভাড়ার পয়সা পকেটে গোঁজাটা অন্যায় হবে। আপনি অতিথি হয়ে থাকতে পারেন, তাতে কোনো বাধা নেই। লোকটির অত্যন্ত বিনম্র এবং ভদ্র স্বভাব, সেটা স্পষ্টই বোঝা গেল। বটুকের মাথার উপর থেকে যেন এক দুশ্চিন্তার পাহাড় নেমে গেল। ঠিক যা ভেবেছিল তার বিপরীত সমস্তটা ঘটছে। গ্রামে এত গা ছমছমে গল্প শুনে এসেছিল, অথচ এখানে এত সহজ সমাধান। আপনি তাহলে কে? মানে আপনার পরিচয়টা কি? আপনি এই বাড়িতেই রয়েছেন? বাড়ির আসল মালিক কে বলুন তো? আমার নাম ফণীভূষণ রায়। বাড়ির আসল মালিক তো এখানে থাকেন না, তবে আমাকে দায়িত্ব দিয়েছেন সম্পত্তি বিক্রি করার জন্য। আমি বেশি দিন নয়, ওই দিন চারেক হলো এখানে এসে উঠেছি। বাড়িটাকে পরিচর্যা করে কিছু ভাঙা দেয়াল মেরামত করিয়ে বিক্রির জন্য উপযুক্ত করে তুলতে হবে। মোটামুটি একটা ভালো দাম পাওয়া গেলে মালিক বাড়িটা বিক্রি করে দেবে। বটুক মনে মনে ভাবল, ওই চায়ের দোকানের বৃদ্ধ বোধহয় জানে না যে বাড়িটা বিক্রি করার জন্য কেউ এখানে এসে উঠেছে। আরেক দফা মনে মনে হেসে নিল বৃদ্ধের কথাগুলোকে মনে করে। কি আজগুবি গল্পটাই না সে জুড়ে দিয়েছিল। বটুক বলল, তাহলে যে গ্রামের লোকেরা বলে, আরে ধুর মশাই, রাখুন তো গ্রামের লোকেদের কথা। ওদের আর কাজ কি? আমি এই বাড়িতে আসার সময় অনেক কথা শুনেছিলাম, আমাকে তাড়ানোর মতলবে ছিল।
আসলে গ্রামের মাতব্বর নীরেন ঘোষাল সম্পত্তিটা হস্তগত করতে চায়, তাই ওই সমস্ত আজগুবি উদ্ভট কথা ছড়িয়েছে গ্রামে। ভদ্রলোক অন্দরমহলের এক কোণে রাখা পুরনো একটা সোফার দিকে ইশারা করে বললেন, আপনি এখানে বসুন, আমি একটু চা করে নিয়ে আসি। বটুক সেই পুরনো কিন্তু তখনও আভিজাত্যের ছাপ বহন করা সোফায় গিয়ে বসল। ঘরটির ভেতরে পরিবেশটি অবাক করার মতো। জীর্ণ হলেও প্রতিটি আসবাবপত্র যেন পুরনো দিনের এক আভিজাত্যের গল্প বলছে। বিশাল আকারের কাঠের সিন্ধুক, কারুকার্য করা চেয়ার আর বিশাল উঁচু সিলিং সবই জমিদার বাড়ির প্রাচীন মহিমাকে ধরে রেখেছে। হ্যারিকেন বাতির মৃদু আলোয় ঘরের মধ্যে দরজায় ঝোলানো প্রকাণ্ড প্রকাণ্ড পর্দাগুলো বাতাসে হালকা দুলে দুলে উঠছে। বিদ্যুতের চমক আর বজ্রপাতের শব্দে বাইরের উন্মত্ত প্রকৃতি জানান দিচ্ছে তার উপস্থিতি। এমন একটা পরিবেশ, এমন একটা সময়, এখানে আসাটা সত্যি সার্থক, এমনটাই মনে মনে ভাবে বটুক। কিছুক্ষণের মধ্যেই কেটলিতে করে চা নিয়ে এসে উপস্থিত হলেন সেই ভদ্রলোক। তারপর নিজ সোফার উপর বসে টেবিলের ওপর কাপে চা ঢেলে দিয়ে বললেন, একা একা বড্ড বিরক্ত হচ্ছিলাম, আপনি এসেছেন ভালোই হলো। একটা দিন কেন, কাজের সূত্রে যে কদিন ইচ্ছা এখানে থাকুন। না না, দুটো দিনেই আশা করি এখানকার পরিস্থিতি বোঝা যাবে। আসলে আমার আড়তের ব্যবসা আছে, মৌসুমে ফলা ফসল আমি জমিয়ে রাখি এবং যথাসময়ে তা বিক্রি করি। এই গ্রামে পাটের ফলন এবছর ভালো, তাই এসেছি। কাল সকালে খোঁজ নিয়ে দেখব, কাজ মিটে গেলে শীঘ্রই ফিরে যেতে হবে। তবে আমি ফিরে গেলেও আপনার জন্য কিন্তু আমন্ত্রণের দরজা খোলা থাকবে চিরকাল। এমন এক পরিস্থিতিতে আপনি আমায় আশ্রয় দিয়েছেন, এই কথা কি ভুলতে পারি? আর এমন কি বলুন। আবে যাই হোক, চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। গরম গরম চায়ের সাথে এই ঝোড়ো রাতে দুই অচেনা সদ্য সাক্ষাৎ হওয়া বন্ধুর মধ্যে আলোচনা তুঙ্গে উঠল, যা ধীরে ধীরে এক নতুন সম্পর্কের বীজ বুনছিল। তবে কথার মাঝেই বটুকের নজর হঠাৎ অন্দরমহলের ঘরের এক কোণে আটকে গেল, একটা বিশেষ জায়গায়। চোখ আটকে যাওয়ার কারণ হলো সেখানে দাঁড় করানো একটা অপূর্ব সুন্দর কাঠের পুতুল, অবিকল যেন মানুষের মতো অবয়ব। পুতুলটি একটি পুরনো দিনের ধাঁচে শাড়ি পরে আছে, যেমনটি গ্রাম বাংলার সম্ভ্রান্ত পরিবারের মহিলারা আগে পরতেন। শাড়ির ভাঁজে ভাঁজে অতীতের ছোঁয়া, আর তার সাথে মানানসই গহনার নকশা খোদাই করা। উচ্চতা, দেহের গঠন সবকিছুই নিখুঁতভাবে একজন বাঙালি নারীর অবয়ব বহন করছে। প্রথম দেখায় বটুক ভুল করে ভেবেছিল কেউ বুঝি সত্যি সত্যি দাঁড়িয়ে আছে সেখানে, কিন্তু একটু ভালো করে তাকাতেই বুঝতে পারল ওটা একটি কাঠের পুতুল। বটুক বিস্মিত কণ্ঠে ভদ্রলোককে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আচ্ছা, ওই পুতুলটা কে তৈরি করেছে? লোকটা কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি জানি না মশাই, আমি আসার পর থেকেই দেখছি ওটা ওখানেই পড়ে আছে। তবে যেই করুক না কেন, তার হাতের শিল্পের তারিফ না করে পারা যায় না। আসুন না, কাছ থেকে দেখাই। ভদ্রলোক আর বটুক দুজনেই কাঠের পুতুলটার কাছে এগিয়ে গেল। হ্যারিকেনের মৃদু আলোয় এবার কাছ থেকে দেখে বটুক যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। পুতুলটি যেন কেবল কাঠ দিয়ে তৈরি কোনো জড় বস্তু নয়, বরং শিল্পী তার প্রাণ ঢেলে দিয়েছে এর প্রতিটি অংশে। চোখ দুটো এতটাই নিখুঁতভাবে খোদাই করা হয়েছে যে মনে হচ্ছিল যেন জীবন্ত। পলকহীন চাহনি নিয়ে তারা যেন কোনো দূর অতীতের দিকে তাকিয়ে আছে। বাঁকা ভ্রু, কপালের ভাঁজ, ঠোঁটের কোণে লেগে থাকা এক অস্পষ্ট হাসি, সবকিছু এতটাই নিপুণতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে যে একভাবে তাকিয়ে থাকলে যেন মনে হয় পুতুলটি নিঃশ্বাস ফেলছে, তার বুকে বুঝি রক্ত বইছে। তার দেহের প্রতিটি বাঁক, শাড়ির প্রতিটি ভাঁজ, এমনকি আঙুলের নখ পর্যন্ত এতটাই সূক্ষ্মভাবে তৈরি করা যেন মুহূর্তে সে কাঠ ছেড়ে রক্ত মাংসের মানুষ হয়ে উঠবে। সৌন্দর্যের আড়ালে
এক অদ্ভুত রহস্যময়তা যেন পুতুলটির সারা অবয়ব জুড়ে বিরাজ করছিল, যা বটুকের মনে এক অনির্বচনীয় ভয়ের আমেজ সৃষ্টি করছিল। রাতের খাবার প্রস্তুত করেছিলেন ফণিভূষণ বাবু নিজেই। সামান্য ডাল, আলু ভাতে আর শুকনো লঙ্কা দিয়ে ভাত খেয়ে বটুকের দীর্ঘ পথক্লান্ত শরীর অনেকটাই আরাম পেল। রাতের খাবার সেরে তিনি বটুকের জন্য পাশের একটি ঘরে বিছানা করে দিলেন। পথশ্রান্তিতে খুব শীঘ্রই ঘুম নেমে এলো বটুকের চোখে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে, আর তার সঙ্গে বইছে উন্মত্ত ঝোড়ো হাওয়া। খোলা জানালা দিয়ে বৃষ্টির ছাট এসে পড়ছিল ঘরে। হঠাৎ করে তন্দ্রা ভাবটা ছুটে গেল বটুকে। সে উঠে গিয়ে জানলাটা বন্ধ করার জন্য এগিয়ে গেল, কিন্তু জানালার কাছে গিয়ে দাঁড়াতেই সে দেখল বাইরে ঘন ঘন বিদ্যুতের চমকে গাছপালাগুলি যেন মাথা নুইয়ে দিচ্ছে। উন্মত্ত বাতাসে তাদের পাতাগুলো শোরগোল করছে। জানলাগুলো বন্ধ করে ফেরার পথে বটুকের যেন মনে হলো বাইরে যেন একটা কিছু দেখল সে। বিদ্যুতের একটাই ঝলকে দৃশ্যটা চোখের সামনে মুহূর্তের জন্য ভেসে উঠে আবার মিলিয়ে গেল। চোখের ভুল নাকি অন্য কিছু তা বোঝার জন্য সে জানলাটা আবার খুলল। আর ঠিক তখনই আর একটা বিদ্যুৎ ঝলকে উঠল আকাশে। সেই বিদ্যুতের ক্ষণিকের আলোয় বটুক দেখতে পেল নিচে বাগানের একটা পুরনো আম গাছের নিচে আবছাভাবে কেউ একজন দাঁড়িয়ে আছে, যেন একটি মেয়ে। তার পরনে কি শাড়ি তা অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে যদি শাড়ি হয় তাহলে আঁচলটা যেন সামান্য বাতাসে উড়ছে। মুখটা যদিও পরিষ্কার দেখা যাচ্ছে না, তবু মনে হচ্ছে তার দৃষ্টি স্থির এবং শান্ত। কে এই মেয়েটি? এই দুর্যোগের রাতে একা বাইরে দাঁড়িয়ে থাকার অর্থ কি? বটুক ভুরু কুঁচকে ভালো করে বোঝার চেষ্টা করল, কিন্তু পরক্ষণে এক দমকা বাতাস যেন জানলা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করল, আর সেই হাওয়ার ঝাপটায় হ্যারিকেনের মৃদু আলোটা দপ করে নিভে গেল। ঘরের ভেতর তখন নিশ্ছিদ্র অন্ধকার। পরবর্তী বিদ্যুতের ঝলকে আর নিচে দাঁড়িয়ে থাকা সেই নারী মূর্তিকে দেখা গেল না। বটুক ভীষণ চিন্তা আর এক অজানা কৌতূহল নিয়ে বিছানায় ফিরে এলো। বিছানায় গা এলিয়ে দিলেও বটুকের চোখে ঘুম আসছিল না কিছুতেই। কিছুক্ষণ আগেও দেখা সেই বৃষ্টি ভেজা রাতে বাইরে দাঁড়িয়ে থাকা নারী মূর্তিটি যেন বারবার চোখের সামনে ভেসে উঠছিল, বারবার তাকে ভাবিয়ে তুলছিল। কে ছিল সে? এই দুর্যোগের রাতে অত গভীরে বাগানের ভেতর একা কেন দাঁড়িয়েছিল? এসব চিন্তা করতে করতে কিছুক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ করেই তার কানে এলো একটা অদ্ভুত খটখট শব্দ, যেন কেউ কাঠের খড়ম পড়ে বাইরের বারান্দায় পায়চারি করছে। শব্দটা প্রথমে আবছা আর দূরে মনে হলেও ধীরে ধীরে যেন তা ঘরের আরো কাছে এগিয়ে আসছে। বটুকের বুকের ভেতরটা ছমছম করে উঠল। এই জনমানবহীন রহস্যে ঘেরা জমিদার বাড়িতে এমন গভীর রাতে কে এভাবে পায়চারি করছে? ভয় আর কৌতূহল দুটোই সমান তালে দোল খাচ্ছিল তার মনে। শব্দটা ধীরে ধীরে যেন দরজার
একেবারে কাছে এসে থেমে গেল। বটুকের মনে হলো কেউ যেন দরজার উপরান্তে দাঁড়িয়ে এই ঘরের ভেতর আড়ি বেঁধেছে। তার প্রতিটি শ্বাস প্রশ্বাসের শব্দ বুঝি সে শুনতে পাচ্ছে। ভয়ে ভয়ে বটুক কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কে কে বাইরে? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু বাইরে বাতাসের শোঁ শব্দ আর বৃষ্টির একটানা ঝমঝম ধ্বনি। প্রায় মিনিট 15 কেটে গেল, কিন্তু শব্দটা আর শোনা গেল না। দরজার কাছে এসে কি তাহলে কেউ বেমালুম উবে গেল? বটুকের মনে হলো দরজাটা একবার খুলে দেখা উচিত। এরকম কিছু একটা চিন্তা ভাবনা করে সে বিছানা ছেড়ে নেমে দরজাটা খোলার জন্য প্রস্তুত হতে যাবে, ঠিক তখনই সে দেখল বন্ধ দরজার এপাশে ঘরের ভেতরেই কেউ একজন দাঁড়িয়ে আছে। হ্যারিকেনের আলো নিভে গিয়েছিল বটে, কিন্তু বাইরের ঘন ঘন বিদ্যুতের তীব্র চমকে আবছাভাবে স্পষ্ট বোঝা যাচ্ছিল সেটা। বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তের জন্য ভেসে ওঠা এক কালো ছায়ামূর্তি। সেটি যেন একটি নারী মূর্তি। অথচ কিভাবে সেই বন্ধ ঘরের ভেতর প্রবেশ করল? ব্যাপারটা বটুকের মাথায় ঢুকছিল না কিছুতেই। তার বুকের শ্বাস প্রশ্বাসের গতি অবিশ্বাস্যভাবে বেড়ে গেল। হৃৎপিণ্ড যেন পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। ঠিক এমন সময় ঘরেরই এক কোণ থেকে এক গুরুগম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, যা শুনে বটুক চমকে উঠল। কণ্ঠস্বরটি খুবই চেনা। এ তো ফণীভূষণ বাবুর গলা। তিনি বললেন, শান্ত হয়ে বসুন মিস্টার বটুকেশ্বর দত্ত। অনেকদিন পর দুটো কথা বলার জন্য লোক পেলাম। বটুক কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল, আপনি আপনি ঘরের ভেতর ঢুকলেন কি করে? আর দরজার কাছে ওটা কে দাঁড়িয়ে আছে? কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফণীভূষণ বাবুর গলায় স্পষ্ট মাতাল সুলভ সুর। সম্ভবত তিনি নেশা করেছেন এবং নেশার ঘোরে কথা বলছেন, কিন্তু তাকে দেখা যাচ্ছে না কেন? আর তিনি ঘরে এলেনই বা কখন? অন্যদিকে ওই ছায়ামূর্তিটি এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। নিথর পাথরের মতো দাঁড়িয়ে আছে। সবকিছু কেমন যেন হিসেবের বাইরে চলে যাচ্ছে বটুকের কাছে। সে নিজেকে সামলে নিয়ে বলল, দেখুন, অযথা ভয় দেখাবেন না। আমি ভয় পাওয়ার পাত্র নই। আপনার যা বলার আছে তা আপনি স্বাভাবিকভাবেই বলতে পারতেন। এরকমভাবে লুকিয়ে চুরিয়ে আমার ঘরে এসে এটা আপনার উচিত হয়নি একেবারে। ফণীভূষণ বাবু এবার এক বিকট হাসি হেসে উঠলেন। সে হাসি বটুকের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বইয়ে দিল। তিনি বললেন, এখানে উচিত অনুচিতটা আমি ঠিক করি বটুক বাবু। আপনি বোধহয় জানেন না এই গ্রামে আজ থেকে প্রায় 50 বছর আগে কি ঘটনা ঘটে গিয়েছিল। আর সেই সব ঘটনার সাক্ষী ছিল এই বাড়িটা। হ্যাঁ, এই ব্যাপারে আমি শুনেছি যে কিছু একটা ঘটেছিল, কিন্তু তা দিয়ে আপনার সঙ্গে আমার সম্পর্ক কি? সম্পর্ক হয়তো কিছুই নেই, কিন্তু আজ আমি যেটা বলবো সেটা আপনাকে শুনতে হবে। কারণ আমরাও এমনই একটা রাতের অপেক্ষা করে রয়েছি বহু বছর ধরে। কেউ আসে না এইদিকে। হেয়ালি না করে সরাসরি কি বলতে চাইছেন বলুন তো? ফণীভূষণ বাবু জড়ানো কিন্তু স্পষ্ট কণ্ঠে এমন কিছু কথা বললেন যেগুলো শুনে বটুকের সারা শরীরটা শিরশির করে উঠল, যেন তার রক্ত হিম হয়ে যাচ্ছে। জানেন তো বটুক বাবু, এই অজপাড়া গ্রামে এককালে পুতুল নাচের মেলার বড় নাম ছিল। আর সেই পুতুল নাচের সমস্ত পুতুল তৈরি করত একজন শিল্পী। তার হাতের কাজের গুণের কোনো খামতি ছিল না। মানে যতই বলা হোক ততই যেন কম পড়ে।
প্রতিটি পুতুল তার হাতে যেন প্রাণ পেত, জীবন্ত হয়ে উঠত। নিজের কাজের প্রতি প্রথম দিকে তার কোনো অহংকার ছিল না, সে ছিল বিনয়ী। কিন্তু চারপাশে কেবলই যখন তার শিল্পের জয়গান গীত হতে লাগল, মানুষ তার হাতের কাজের প্রশংসায় পঞ্চমুখ হতে লাগল, তখন একটা সময় সে শিল্পীর মনে এক গোপন অহংকার বোধ জন্মাতে শুরু করল। সেই অহংকার বোধের মাত্রা এমন চরম সীমায় গিয়ে পৌঁছালো যে তাকে আর সেখান থেকে নামানো গেল না। চারিদিক থেকে শুধু প্রশংসা কুড়াতে লাগলেন তিনি, আর তাতে তার অহংকারের স্ফীত রূপটা আরো বড় হতে লাগল। বাইরে তখন বৃষ্টির উন্মত্ততা আরো বেড়েছে। বিদ্যুতের ঝলকানি আর বজ্রপাতের শব্দে ঘর বাড়ি কেঁপে উঠছে। ফণিভূষণবাবু দম নিলেন, তারপর আবার শুরু করলেন। গ্রামের জমিদার স্বয়ং একদিন দ্বারস্থ হলেন তার কাছে। জমিদার তার মেয়েকে বড্ড ভালোবাসতেন, প্রাণাধিক প্রিয় ছিল তার একমাত্র কন্যা। তিনি শিল্পীর কাছে আবদার করে বসলেন, তার মেয়ের মতো হুবহু একটি কাঠের পুতুল তৈরি করে দিতে হবে, যেটি তিনি জমিদার মহলে স্থাপন করবেন। আর এই কাজটি যদি ওই শিল্পী ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারে, তবে জমিদার তাকে খুশি হয়ে মোটা টাকা বকশিশ দেবেন। সে টাকা, সে অর্থ এত, যা দিয়ে তার চিরটা জীবন অনায়াসেই কেটে যাবে। এমন লোভনীয় প্রস্তাব শুনে শিল্পীর মনে লোভের দৈত্য জেগে উঠল। কিন্তু কথায় আছে না, বেশি বার বাড়তে নেই, তাহলে ঝড়ের হাওয়ায় ভেঙে পড়তে হয়। ওই শিল্পীর অহংকারের চূড়া এতটাই উচ্চতার শিখরে গিয়ে পৌঁছেছিল যে সামান্য হাওয়াতেই সেই ঠুনকো অহংকার ভেঙে চুরে পড়ে। শিল্পী তার শিল্পের এই সুযোগ হাতছাড়া করতে চাইল না, শুরু করে দিল কাজ। জমিদার মশাই দেশ বিদেশ থেকে দামি লাল চন্দন কাঠ আনলেন। সেই কাঠে তৈরি হতে লাগলো তার মেয়ের মতো হুবহু দেখতে পুতুলটি। কিন্তু জানেন তো, উপরওয়ালাও যখন আমাদের মতো মানুষকে তৈরি করেন, তখন প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু না কিছু খুঁত থেকেই যায়। আর আমরা তো মানুষ, আমরা কিছু তৈরি করলে তাতে খুঁত থাকবে না এমনটা তো হতে পারে না। তেমনই বারবার কোনো না কোনো খুঁত ধরা পড়তে লাগলো পুতুলটির মধ্যে। শিল্পী কিছুতেই নিজের কাজ নিয়ে তৃপ্তি লাভ করতে পারছিল না নিজে। বারবার মনে হচ্ছিল এই পুতুল যেন জমিদারের রূপসী কন্যার মতো নিখুঁত হচ্ছে না। এদিকে জমিদার বাবুকে 1 মাসের মধ্যে সেই পুতুল নির্মাণ করে দেখানোর কথা আছে। আর ক্রমেই সময় ফুরাতে চলল। চিন্তায় এসে বোঝার মতো চাপতে লাগলো শিল্পীর মাথায়। এই কাজ ঠিকঠাক করতে পারলে যেমন মোটা টাকা বকশিশ পাওয়া যাবে, তেমন না করতে পারলে তার গরদানও যেতে পারে। আর অতগুলো অর্থ তো আর এমনিতে হাতছাড়া করা যায় না। মনে মনে এক ঘোরতর ফন্দি আঁটতে লাগলো সেই গুণধর শিল্পী। গোপনে সে এক তান্ত্রিকের সঙ্গে সাক্ষাৎ করল। সেই তান্ত্রিকের সঙ্গে মিলে এক ভয়ানক তন্ত্রবিদ্যা প্রয়োগের জন্য প্রস্তুতি নিতে লাগলো। এক মারণ তন্ত্র, যা মানুষকে কাঠের পুতুলে পরিণত করতে পারে। তার প্রাণকে কাঠের খোলসের ভেতর বন্দি করে রাখতে পারে। আর সেই তন্ত্রবিদ্যা প্রয়োগের মাধ্যমে এক মস্ত বড় ভুল করে বসল শিল্পী। জমিদারের জলজ্যান্ত মেয়েটাকে একদিন সন্ধেবেলা একা বাগিচায় ঘুরতে দেখে
সময় আর সুযোগ বুঝে সেই মারণতন্ত্র বাণ প্রয়োগ করে তাকে তাকে কাঠের পুতুলে পরিণত করল। তারপর সেই নিখুঁত নিদর্শন তুলে ধরল জমিদারের সামনে। বটুক এতক্ষণ চুপ করে শুনছিল, কিন্তু আর পারল না। সে বিস্মিত ক্রুদ্ধ স্বরে বলে উঠল, এই রাত দুপুরে কী সব গালগল্প শোনাচ্ছেন আমাকে? এরকম আবার হয় নাকি? কোনো মানুষকে কাঠের পুতুল বানিয়ে দেওয়া যায় নাকি? ফণিভূষণবাবু সামান্য হাসলেন। তার হাসিটা ছিল এক অব্যক্ত রহস্যের হাসি। তিনি বললেন, ইহজগতে এমন অনেক কিছুই হয় বটুক বাবু, যা আমরা দেখি না বলে যে বিশ্বাস করব না, এমনটা কিন্তু একেবারেই নয়। আচ্ছা, ধরে নিলাম আপনার কথা সঠিক। তাহলে জমিদার মশাই কি জানতে পারেননি ব্যাপারটা? নিজের মেয়েকে কি চিনতে পারেননি? সত্য কখনো চাপা থাকে না বটুক বাবু, তা ঠিক সময় মতো ঠিক সামনে উদ্ঘাটিত হয়ে যায়। প্রকৃতির নিয়ম এমনটাই। ফণিভূষণ বাবুর জড়ানো কিন্তু স্পষ্ট কণ্ঠে বলা কথাগুলো বটুকের মেরুদণ্ড দিয়ে যেন এক হিমশীতল স্রোত বইয়ে দিল। অন্ধকার ঘরের ভেতর তার কণ্ঠস্বর যেন প্রতিধ্বনিত হচ্ছিল। প্রতিটি শব্দ বটুকের কানে এসে তীরের ফলার মতো বিঁধছিল। ফণিভূষণ বাবু বলতে শুরু করলেন, জমিদার বাবু তো তার মেয়ের মতো হুবহু একই রকম পুতুল পেয়ে গেলেন, কিন্তু তার মেয়ে তখন নিরুদ্দেশ। চারিদিকে হই হই রই রই কাণ্ড, খোঁজ খোঁজ রব। জমিদার তার একমাত্র কন্যাকে খোঁজার জন্য যেন পাগল হয়ে উঠলেন। পাইক, বড় কন্দাজ সবাই ছুটল দিক বিদিক। আশেপাশের গ্রামেও খবর পাঠানো হলো, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই তার আদরের কন্যার। ওইদিকে সেই শিল্পী ততদিনে তার প্রাপ্য অর্থ জমিদার মশাইয়ের কাছ থেকে বুঝে নিয়েছে, আর গ্রাম ছেড়ে বহু দূরে পলায়নের চেষ্টার জন্য পরিকল্পনা করছিল। কিন্তু সত্য যে কখনো চাপা থাকে না বটুক বাবু। গ্রামের কিছু বিচক্ষণ মানুষ তার সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করেছিল। একদিন হাটে বাজারে গোপন সূত্রে খবর রটে গেল, সে পুতুল তৈরির জন্য গোপনে এক তান্ত্রিকের সঙ্গে দেখা করেছিল। আর সেই খবর পৌঁছল জমিদারের কানে। জমিদার ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। তার নির্দেশে শিল্পীকে খুঁজে বের করে আনা হলো, ধরে আনা হলো। ভয়ে সে থরথর করে কাঁপছিল। এক বিন্দু দেরি না করে তান্ত্রিকের কথা এবং কিভাবে জমিদারের কন্যাকে মারণতন্ত্র প্রয়োগ করে কাঠের পুতুলে পরিণত করেছে সমস্ত কিছু সে স্বীকার করে ফেলল। ফণিভূষণ বাবু একটু থামলেন। তার শ্বাস প্রশ্বাস যেন ভারী হয়ে উঠেছে। শাস্তি হিসেবে সেই তান্ত্রিককেও ধরে আনা হলো। জমিদারের নির্দেশে সেই তান্ত্রিকের দ্বারাই এক বিশেষ ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে সেই শিল্পীকে এক ভয়ানক পিশাচে পরিণত করে বন্দী করা হলো। জমিদার ক্রোধের বশে তান্ত্রিককে সেখানে শিরোচ্ছেদ করে হত্যা করলেন, কিন্তু তার মেয়ে আর ফিরে আসেনি। সেই মারণতন্ত্র এতটাই সাংঘাতিক ছিল যে কাঠের পুতুল হয়ে যাওয়ার পর জমিদারের কন্যা আর মানুষ রূপে কখনো ফিরে আসেনি। তারপর থেকে জমিদার মশাই মনের দুঃখে এই বাড়ি ছেড়ে চলে যায়। আজও সে এই বাড়িতে এক জড় পুতুল হয়ে দাঁড়িয়ে আছে। বটুক প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠল, এ কাহিনীর কথা আপনি আমাকে শোনাচ্ছেন কেন? কি সম্পর্ক এর সঙ্গে আমার? আর এই রাত দুপুরে কী সব বলছেন আপনি? এরকম কি হয় নাকি? ফণিভূষণ বাবু
আবার সেই অদ্ভুত হাসি হাসতে লাগলেন। সেই হাসি যেন অন্ধকার ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছিল, বটুকের কানের পর্দায় বিদ্রূপের মতো বাজছিল। তিনি বললেন, এই কাহিনী শোনাচ্ছি কেন? কারণ কারণ আমি হলাম সেই শিল্পী যে যে জমিদারের কন্যার আকৃতির কাঠের পুতুল তৈরি করেছিলাম। আর আর ওই যে ওইখানে বিদ্যুতের ঝলকে যাকে তুমি দেখছিলে, সেই হলো জমিদার কন্যা। আমরা আমরা দুজনেই সেই ভয়ানক কালো জাদুর প্রভাবে জীবন আর মৃত্যুর মাঝামাঝি এক ভয়ঙ্কর পরিস্থিতিতে বিরাজ করছি। বহু বছর ধরে বন্ধ ঘরের ঘোড়া টোপে আটকে আছি। আমি পাপ করেছিলাম। আমি আমি ওই মেয়েটিকে মুক্তি দিতে চাই, আর আমি নিজেও মুক্ত হতে চাই। ফণীভূষণ বাবুর গলার সুর এবার আরো জড়ানো, আরো নিচু হয়ে এলো। তবে সেই তান্ত্রিক বলেছিল, কোনো জীবিত মানুষের টাটকা রক্ত আর সেই রক্তের সঙ্গে যদি এই আষাঢ়ে পূর্ণিমা রাতে বিশেষ মন্ত্র পাঠ করে কিছু উপাচার করা যায়, তবে শিল্পী এবং জমিদার কন্যা দুজনেরই মৃত্যু ঘটবে। মানে আমাদের আত্মা চিরকালের জন্য মুক্তি পাবে। ফণীভূষণ বাবু যেন হঠাৎ আরো উজ্জ্বল হয়ে উঠলেন। তার কণ্ঠস্বরে এক অদ্ভুত উন্মাদনা। আজ 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 সেই সময় এসেছে বটুক বাবু। অনুগ্রহ করে আপনার প্রাণ বিসর্জন করুন আমাদের স্বার্থে। আমরা আর এই বদ্ধ ঘরের ঘোড়া টোপে থাকতে পারছি না। আমাদের মুক্তি দিন, আর সঙ্গে সঙ্গে আপনিও চলুন আমাদের সঙ্গে। দেখবেন ভালো লাগবে। আসুন আসুন। বটুক তারস্বরে চিৎকার করে উঠল, না না, এ হতে পারে না। এ কি বলছেন আপনি? তার গলার আওয়াজ ভয়ে কাঁপছিল। চিৎকার করে সাহায্য চাইল। কেউ কোথায় আছেন? কেউ কোথাও আছেন কি? আমায় বাঁচান। কিন্তু সেই রাতে তার ডাক শোনার মতো বোধ হয় কেউ আশেপাশে জেগেছিল না। তার চিৎকারের সাথে সাথে সে দেখতে পেল ঘরটা কেমন যেন এক মৃদু সবুজ আলোয় ভরে উঠেছে। সেই আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে একটা কাঠের তৈরি মেয়ে মানুষের মূর্তি। সেই পুতুলটি এক পা দু পা করে ঠক ঠক শব্দ করে এগিয়ে আসছে তার দিকেই। আর ঘরেরই এক কোণে অন্ধকারে অদৃশ্য হয়ে বসে থাকা ফণীভূষণ বাবু এবার টলমল পায়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে আসছেন বটুকের দিকে। তার শরীরের রক্ত মাংস চামড়া যেন গলে গলে পড়ছে। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে এক ভ্যাপসা পচা আষ্টে গন্ধ সম্পূর্ণ ঘরকে ভরে দিচ্ছে। সেই কাঠের মূর্তি এবং পচা গলা দেহটাকে টানতে টানতে হ্যাঁচড়াতে ফণীভূষণ বাবু আর সেই কাঠের মূর্তি বটুকের একেবারে কাছে চলে এলো। তাদের হাত দুটো একসঙ্গে বাড়িয়ে দিল বটুকের গলা লক্ষ্য করে। বটুক তার গলার মধ্যে এক ঠান্ডা শীতল চাপ অনুভব করতে পারল, যা ক্রমশই বাড়তে বাড়তে একদম বন্ধ করা পরিস্থিতিতে নিয়ে গেল তাকে। তার ফুসফুস বাতাস শূন্য হয়ে আসছিল। তীব্র যন্ত্রণায় তার চোখ কপালে ওঠার উপক্রম। তার চোখের সামনে সমস্ত কিছু মুহূর্তের মধ্যেই অন্ধকার হয়ে গেল।
পরদিন সকালে মনে এক গভীর সন্দেহ নিয়ে চায়ের দোকানি সেই বৃদ্ধ ভদ্রলোক বাড়িটার সামনে এসে উপস্থিত হন। তখন বাড়িটার মাথার উপরে শকুনের দল অস্বাভাবিকভাবে ভিড় করেছে। জানালার ভেতর দিয়ে কয়েকটি শকুন ঘরের ভেতর ঢুকে কিসের যেন মাংস ছিঁড়ে নিয়ে ঠোঁটে করে বাইরে বেরিয়ে আসছে। আর এই দৃশ্যটা দেখে বৃদ্ধ ভদ্রলোকের চোখ দুটো বড় বড় হয়ে যায়। বুঝতে বাকি থাকে না গতকাল রাতে এখানে কি ভয়ানক ঘটনা ঘটেছে। শুনলেন ডাহুক ঝিলে ঝোড়ো রাত। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামীতে আরও নতুন নতুন রোমাঞ্চকর ভৌতিক গল্প শোনার জন্য। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, মুন্না রুই দাস, সৈকত, ফাল্গুনী, সাগ্নিক, অভিজিৎ নাথ, সুমনা নাথ, শুভ মালিক, সুদীপ হালদার, আয়াতুল্লাহ শেখ, মিঠুন, বিট্টু, মনিকা ঈশ্বর, গোলাম, জিশান, আকাশ, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, রৌশন আলী, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, মিজানুর, রনি দাস, দীপক চৌহান, আজহার, সোহেল নস্কর, স্বস্তিকা ভৌমিক, রাধারানী, সৌমেন দে, জলানি, উজ্জ্বল বৈদ্য, মিন্টু মণ্ডল এবং তাপস বাঙাল। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লেখার জন্য। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে আরও একটি টান টান উত্তেজনায় পরিপূর্ণ গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।